আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় RTVতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ফেব্রুয়ারিতেই নতুন রাজনৈতিক দল গঠন করা হতে পারে। প্রয়োজনে নির্বাচনী জোটেও যুক্ত হতে পারে নতুন রাজনৈতিক দলটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কেউ কেউ। ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, ছাত্ররা নতুন দল গঠনের লক্ষ্যে লোকজনকে সংগঠিত করছে। এদিকে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও জাতীয় নির্বাচনের সময় বর্তমান অন্তর্বর্তী সরকার কতখানি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে তা নিয়ে বিএনপি প্রশ্ন তোলা রাজনৈতিক অঙ্গনে ছড়িয়েছে উত্তাপ। 31 দফার আলোকে প্রত্যাশিত দেশ গঠনের পথে সম্ভাব্য বাধা মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় নতুন দল গঠন ও নির্বাচনের চ্যালেঞ্জ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক ও কবি শাহিন চৌধুরী। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা একজন সচেতন নাগরিক হিসাবে, যেটি আমরা বরাবরই আপনাদেরকে অনুরোধ করে থাকি, সচেতন নাগরিক হিসাবে আপনার যে ভাবনা রয়েছে সেটিও আমাদেরকে ফোনে জানাতে পারেন। আমাদের সম্মানিত আলোচকদেরকেও আপনারা সেই প্রশ্ন আকারে সেটি জানাতে পারেন। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে তারিকুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে আসলে এই নতুন শিক্ষার্থীদের পক্ষ থেকে যে নতুন দল গঠনের যে আলোচনা আমরা শুনছি, সেক্ষেত্রে রাজনৈতিক দল সহ কিংবা নির্বাচন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন তারা বলছেন যে অতীতেও সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টির যে অভিযোগগুলো আছে, নতুন দলের প্রসঙ্গ সেই কথাও কেউ কেউ বলছেন। এখন আজকে এই আলোচনাটি দিয়ে আলাপটি শুরু করতে চাই আপনার সাথে। সেটি হচ্ছে যে নতুন যে দলটি আসবে শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেটি সেই যারা অভিযোগ তুলছেন কিংস পার্টি হতে পারে, আমরা সেদিকে মনোযোগ না দিয়ে বরং আপনারা যে কথা বলছেন যে নতুন দলটি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হবে, কিন্তু যারা প্রশ্ন তুলছেন তারা আশ্বস্ত হবেন কিভাবে যে এটি কোনো কিংস পার্টি হবে না? দেখুন, আমরা বলছি যে এটি কিংস পার্টি তখনই হতো যখন ছাত্রদের কোনো একটি দলীয় সরকার তারা ক্ষমতায় থাকতো। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 5ই আগস্টের সময়, আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমরা দুজনকে আমরা সেখানে পাঠিয়েছিলাম। তাদেরকে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি তার জায়গা থেকে দুজনকে তিনি নিয়েছেন। আমরা কিন্তু সেখানে যাইনি। আমরা কিন্তু কখনোই চাইনি যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো একটা অংশ হতে। 5ই আগস্টের সময় আমাদের স্পষ্ট মনে আছে যে 5ই আগস্টে যখন গণঅভ্যুত্থান যখন হয়, তখন রাতের বেলা চ্যানেল 24-এর অফিসে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আমরা কোনো অন্তর্বর্তীকালীন সরকার আমরা চাই না। আমরা যখন শুনেছি যে অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো তারা ক্যান্টনমেন্টে গিয়েছে, আমরা মর্মাহত হয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি। তারা তো কোনো নির্দেশ ছাড়া তো যায়নি, আপনারাও গিয়েছেন, সেই অভিযোগ তো তারা বলছে। আমরা কোনো পরস্পরের সাথে তো দেখা হয়েছে না, আমাদের তখন কোনো দেখা হয়নি। আমরা তখন আমাদের কাছে তখন কোনো ফোন ছিল না, যার কারণে আমরা তখন অবস্থান করছিলাম চ্যানেল 24 অফিসে এবং সেখানে আমরা চেয়েছিলাম, আমাদের জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে বর্তমান তৎকালীন যে রাজনৈতিক বাস্তবতা ছিল, সেখানে আমরা চেয়েছিলাম যে বিএনপি নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হোক। কারণ গণঅভ্যুত্থানের যেই মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল যে একটি রাষ্ট্র সংস্কার করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। আমরা জানতাম যে যদি একটি জাতীয় সরকার যদি গঠিত হয়, সেখানে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে অবশ্যই রাষ্ট্রের মধ্যে একটি বৃহৎ একটি সংস্কার কাঠামো। সেই প্রস্তাব বিএনপি মানলো না কেন? আপনি বলছেন যে বিএনপি নেতৃত্বে জাতীয় সরকারের কথা যে বলছেন, পরবর্তী আমরা যখন তাদেরকে প্রস্তাবনা দিয়েছিলাম যে আমরা চাই যে আপনাদের নেতৃত্বে, বিএনপি নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হোক, তখন কিন্তু বিএনপি সেই সদিচ্ছা পোষণ করেনি। কারণ কি বলেছে? কারণ হিসেবে তারা বলেছে তারা এই মুহূর্তে তারা জাতীয় সরকার গঠন করতে তারা প্রস্তুত নয়, বরঞ্চ তারা চায় যে একটি ইন্টারিম গভর্নমেন্ট তারা ফর্ম করুক। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বাধ্য হয়েছি। আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আমরা ফর্ম করিনি। আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র প্রধান উপদেষ্টা কে হবেন সেই ব্যাপারে আমাদের একটি
মতামতের প্রতিফলন আমরা ব্যক্ত করেছি। আমরা বলেছি যে এই অবস্থায় তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের যেই তৎকালীন যে বাস্তবতা ছিল, সেই বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত বাংলাদেশে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি ছিলেন না যে বাংলাদেশে হাল ধরতে পারেন। সেই জায়গা থেকে আমরা তাকে সেখানে আমরা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাই। তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি পরবর্তীতে উপদেষ্টা প্যানেল তিনি গঠন করেছেন এবং সেখানে দুইজন, আমরা যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটার অ্যান্সারটা আমি দিয়ে নিই। সেখানে দুইজন ছাত্র উপদেষ্টায় গিয়েছেন এবং সেখানে কিন্তু আমাদের মাত্র দুইজন এবং বাকি কোনো ব্যক্তি, বাকি এখন বর্তমান 3 জন আছেন, বাকি কোনো ব্যক্তিকে আমাদের কোনো পরামর্শ সেখানে নেওয়া হয়নি। এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জানি যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে ফরমেশন, অর্থাৎ এখানে উপদেষ্টার যে প্যানেল হয়েছে সেখানে অবশ্যই বিএনপির একটি মতামতের প্রতিফলন ছিল। অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিন্তু বিএনপি তো বলছে তাদের কোনো মতামতের প্রতিফলন ছিল, তাদের মতামতের প্রতিফলন ছিল এবং তাদের মতামতের প্রতিফলনের ভিত্তিতেই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে তিনি তার মতো করে ইন্টারিম গভর্নমেন্ট সাজিয়েছেন। এখন আপনি যে প্রশ্নটি করেছিলেন যে কিংস পার্টি গঠিত হবে কিনা, দেখুন যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন ফরমেশন হয়েছে তখন অবশ্যই সেটা একটা ম্যান্ডেট ছিল এবং এটার ম্যান্ডেটটা ছিল কিন্তু গণঅভ্যুত্থানে ছিল ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট। সেখানে কিন্তু ছাত্ররা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে নাই, যেহেতু ছাত্রদের সরকার নয়, ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে, ছাত্রদেরকে দোষ দেওয়া হচ্ছে, ছাত্ররা সরকারের মধ্যে আছে। হ্যাঁ, ছাত্রদের 3 জন বর্তমানে সরকারের মধ্যে আছে, কিন্তু এটি ছাত্রদের সরকার নয়, ওভারঅল ছাত্রদের সরকার এটি নয়। অর্থাৎ আপনারা যেই জায়গা থেকে আপনারা বলছেন যে দলটা হবে, সেই দলটা কাদের হবে, সেই দলটি হবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত একটি দল। তাহলে যে 3 জন প্রতিনিধি আছে তাদের পরিচয়টা কি, তাদের পূর্ব পরিচয়টা কি? তাদের পূর্ব পরিচয়, তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এটা তাদের পরিচয়। তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা পতন ঘটিয়েছেন, এটা তার পরিচয়। তাদের বর্তমান পরিচয়, তারা বর্তমানে সরকারের উপদেষ্টার দায়িত্বে আছেন, কিন্তু তাদের পরিচয় এইটা না যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আপনারা তাদের এই 3 জন সম্মানিত উপদেষ্টার আগের পরিচয়কে আপনারা স্বীকার করতে চান না? আপনি যদি এভাবে বলেন তাহলে বিষয়টা অনেকটা, এটা তো গ্রামার, একটা তো দল গঠনের একটা নিয়ম আছে, গাইডলাইন আছে, সেখানে তো তারা 5 আগস্ট পর্যন্ত তারা গভর্নমেন্ট ফর্ম করার আগ পর্যন্ত তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব তারা পালন করে গিয়েছে এবং এই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে। এটা ছিল তাদের পরিচয়। তাদের বর্তমান পরিচয়, তারা সরকারে আছে, তারা তো জাতীয় নাগরিক কমিটির কোনো একটা সদস্য পদে তারা দায়িত্ব নেই এবং তারা ঠিক একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো একটু অফিসিয়াল দায়িত্বে তারা নেই। সুতরাং তাহলে কিভাবে এটা একটি কিংস পার্টি হয়? প্রশ্ন তো সেখানে আপনি যেটা বললেন সেটি হ্যাঁ হতে পারে যে আমাদের সাথে যারা ছিল তারা বর্তমানে সরকারের একটি অংশ, আপনারা বলতে পারেন একটি অংশ বর্তমানে তারা ক্ষমতার মধ্যে আছে। অংশ তো ভাই, সেটা আমরাও বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন, রাজনৈতিক দলও বুঝতে পারছে, কিন্তু নির্বাচন এবং সেই নির্বাচনের সাথে ক্ষমতার যখন প্রশ্ন আসবে, সেই অংশকে আপনি কিভাবে আলাদা করবেন এবং তার রাজনৈতিক বৈধতা নিশ্চিত করবেন? যদি আমাদের যে অংশটি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আছেন, তারা যদি তাদের জায়গা থেকে কোনো রাজনৈতিক ফরমেশনের সাথে যদি তারা আসতে চান, তাহলে তারা তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আসবেন, এটি স্পষ্ট কথা। এবং আমরা বলছি যে আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই চাই সরকারের যে একটি সরকারের জায়গা থেকে সরকার একটি অংশীদারিত্বর জায়গা বা সরকারের জায়গা থেকে সরকার নিরপেক্ষতার স্পষ্ট জায়গা যদি সরকার ব্যক্ত যদি করতে চায়, তাহলে অবশ্যই সরকারের মধ্যে যারা আছে তারা কখনোই কোনো একটা পলিটিক্যাল পার্টি কোনো ফরমেশন তারা আসতে পারবে না, এটা আমাদের স্পষ্ট কথা। এবং তারা যদি কখনো যদি আসে, অবশ্যই তারা তাদের সেই সব পদ ছেড়ে দায়িত্ব থেকে সরে এসে তারা আসবে, সেটা আপনি বলছেন। ওকে, যেহেতু ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলটি গঠন হতে পারে এই কথাই আমরা শুনছি আপনাদের কাছ থেকে, শেষ পর্যন্ত কি দাঁড়ায় আমরা সেই অপেক্ষায় থাকছি। কৃষিবিদ হাসান জাফির চৌধুরী, তুহিন ভাই আসতে চাই এই আলোচনায় যে বিএনপির কারণে জাতীয় সরকার হলো কি হলো না সেই আলোচনা আছে, এবং আপনারা তো বলছেন যে এই সরকারের মধ্যে আপনাদের মতাদর্শ ধারণ করে বা আপনাদের সমর্থিত লোকের সংখ্যা বা উপদেষ্টা সেরকম নেই, নানা ধরনের আক্ষেপ বা নানা ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা শুনছি। তাহলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম যা বললেন, আর আপনাদের নেতাকর্মীদের বক্তব্য কিংবা সম্মানিত মহাসচিবের বক্তব্যের অনেক কিছুই তো মিলছে না, জনগণ বিভ্রান্ত হবে কিনা? না, জনগণ বিভ্রান্ত হতেই পারে। বিষয়টা দাঁড়ালো কি যে ফ্যাসিস্ট সরকার পতনের পরে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সবাই সেই সময় দৌড়ঝাঁপ করেছে যে কী করলে ভালো হয়। সেই সময় তো আসলে হঠাৎ করে শেখ হাসিনা পালিয়ে যাবে এটা কেউই বুঝতে পেরেছিল না। সুতরাং নতুন একটা পরিবেশ, নতুন একটা অবস্থা, সেই অবস্থাতে সেই সময়ের
যারা সেনাবাহিনীর দায়িত্বে ছিল কি যারা দেশের সেই সময় হাল ধরেছে ভালো চেয়েছিল, তারা সবগুলো দলকে ডেকেছে, বিএনপি সবগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ডেকেছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট ফর্মের বিষয়ে সবাই একমত হয়েছে যে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস হেড অফ দ্য গভর্নমেন্ট হবে। সে ব্যাপারে বিএনপি সহ সবাই একমত পোষণ করেছে। এবং বাকি উপদেষ্টাকে কী হবে সেক্ষেত্রে বিএনপি কেন, বিএনপি জামাত সহ ছোটো ছোটো দলেরও তারা মতামত দিয়েছেন। তারা সবাই বলেছে না, যাদেরকে দেওয়া হবে তারা যেন কোনো দলের সদস্য না হয়। জি, কিন্তু সেই হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তো সেই সময় কোনো দলের ছিল না। আসলে সেই সময় তো একটা গর্বের জায়গায় ছিল তারা, হ্যাঁ জায়গায় ছিল। তা এখন সেই হিসাবে তারা গিয়েছে, আমরা কোনো সমালোচনা করিনি। একটু বয়স টয়স নিয়ে অভিজ্ঞতা নিয়ে কথা উঠেছে, যোগ্যতা নিয়ে কথা উঠতেই পারে। এখন এই 6 মাস সরকার পরিচালনা করতে গিয়ে কিন্তু অনেক উপদেষ্টারই ব্যর্থতাটা আলাদা। 6 মাস হয়ে গেছে তো, প্রথম 2-3 মাস সবাই ধৈর্য ধরেছে না, সে মাঝখানে যখন নানাভাবে কথা উঠলো তখন একটা জাতীয় ঐক্যমত এবং জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, আমরা জানি গণমাধ্যমে। সেখানেও নাকি বিএনপির কারণে সেটি গঠন হয়নি, অভিযোগও আছে। সেটা এটার কোনো ভিত্তি নেই। তা আমার কথা হচ্ছে, যেটা আমি বলছিলাম আর কি, তো সেই সময় সব দলের মতামত দিয়েছে, সেখানে নিরপেক্ষ সবাই এসেছে। সেই হিসাবে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে 2 জন কি পরবর্তীতে 3 জনের উপদেষ্টা তারা এখানে সদস্য হলো, উপদেষ্টা পরিষদের সদস্য হলো, তারা কিন্তু কেউই রাজনৈতিক দলের সদস্য না এখন পর্যন্ত। এতদিন কিন্তু তাদেরকে নিয়ে কথা ওঠেনি। যখনই কথা উঠছে যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটি নতুন রাজনৈতিক দল করবে, তখন কিন্তু নতুন করে কথা উঠেছে যে সেখানে বিএনপির ভয়ের জায়গাটা কোথায়? নতুন দল গঠন করলে তারা ক্ষমতায় যাবে? ভয়ের কিছু নাই। আলোচনা যা হচ্ছে তাতে তো এটা তো ভয়। আমাকে বলতে জি বলুন। ভয়ের কিছু নেই, ভয় বিএনপি পায় না, ওইটা কোনো দলই পায় না। আসলে যারা আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দল গঠন করবো, আমরা স্বাগত জানাই। বিএনপি পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে, আমিও আজকে স্বাগত জানাচ্ছি তাদেরকে। কিন্তু পরের লাইন কিন্তু যদি কিন্তু দিই আর কি। না, অবশ্যই দেখেন, এই তারিকুল ইসলাম বলেছে যে যদি করা হয়, নতুন গঠন করা হয়, আর তারা যদি এখানে আসতে চায় তাহলে কিন্তু ছেড়ে আসতে হবে, পদ ছেড়ে আসবে। কিন্তু ছেড়ে আসলো না ধরেন, কিন্তু তারা তো আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই উপদেষ্টা হওয়ার পরে গত 6 মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকগুলো আন্দোলন করেছে বা করতে হয়েছে, জাতির প্রয়োজনে করতে হয়েছে। অনেক সময় আমাদের এই বিজয়ের পরে প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়েছে, আনসার বিদ্রোহ হয়েছে, বিভিন্নভাবে দেশের একটা ন্যাশনাল ক্রাইসিস সৃষ্টি হয়েছে। সেই ক্রাইসিসে এই যে কয়েকজন উপদেষ্টা তারা ভূমিকা রেখেছে, আমরা সেই ভূমিকার প্রশংসা করি। সেখানে কিন্তু তারা সকল উপদেষ্টার ভূমিকা প্রশংসা করে না, সকল উপদেষ্টা সেই সময়ের কর্মকাণ্ড কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে সবার একটা শ্রদ্ধায় জায়গায় সম্মানের জায়গা ছিল না, সবাই ছিল। তা এই 6 মাসে কিন্তু তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা হওয়ার পরেও কিন্তু তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তারা অফিসে গিয়েছে। এখনও কিন্তু তারা বৈষম্যবিরোধী ছাত্র, হঠাৎ করে যদি বলা হয় যে আমরা 2 জন থাকবো না, বাকি সবাই থাকবে, তারা কিন্তু প্রস্তাবিত হবে। অবশ্যই তারা থাকবে না, কিন্তু তারা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই আজকে নেতৃত্বে এসেছে, উপদেষ্টা হয়েছে, বাস্তবতা। যখনই না, এইটা আমরা একটু স্পষ্ট করে একটু অপোজিশন জানাই। কারণটা হচ্ছে যে আপনি যে বিষয়টি বললেন সেটি একটি সম্পর্কের একটি বিষয় আছে। অর্থাৎ তারা গিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন সমন্বয় কমিটি ছিল, এখন কিন্তু বর্তমানে আমাদের কোনো ধরনের সমন্বয় কমিটি নেই। অর্থাৎ তারা যখন সেখানে গিয়েছে, তারা এই দায়িত্বটা ছেড়ে গিয়ে তারপর সরকারে গিয়েছে, এবং সেখানে এই সম্পর্কে অর্থাৎ আমাদের সাথে অস্বীকার করছেন আপনি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা সদস্য না, এই যে 3 জন যে উপদেষ্টা আছে। না, এখন তো আমাদের অফিশিয়াল কোনো ফরমেশন নেই। আমাকে মনে করেন, আমি কিশোর দলের সভাপতি আছি, আমাকে যদি এই সরকার পাঠিয়ে দেওয়া হয়, আমাকে বলে তুই পদত্যাগ করো, আমি ওখানে গিয়ে বিএনপির পক্ষে যখন একটি কমিউনিটির সাথে যুক্ত থেকে কমিউনিটিকে নিয়ে কাজ করে, যখন আমি একটা জায়গায় যখন আমি যাব, স্বাভাবিকভাবেই আমার একটা সম্পর্কের জায়গা দেব। অর্থাৎ তারা এই সম্পর্কের জায়গাটিকে প্লিজ আমাকে বলতেন, যে 3 জন উপদেষ্টা এখন আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, তারা যদি বলা হয় যে না তারা এখানে অংশগ্রহণ করবে না, বাট সরকারের মধ্যে থাকবে, তা স্বাভাবিকভাবেই তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দল গঠিত হবে তাদের প্রতি সিম্প্যাথি থাকবে, তাদের পক্ষে কাজ করবে। আমি তো বললামই, আমাকে বলা হলো যে তুমি চলে যাও, এই দল থেকে পদত্যাগ করে তুমি এই উপদেষ্টা পরিষদ গঠন করো। আমি নিউট্রাল হয়ে গেলাম, পদত্যাগ করার সঙ্গে সঙ্গে আমি তো বিএনপির পক্ষে কাজ করবো, এই স্বাভাবিক। যত পদত্যাগ করি, এটাই বাস্তবতা। এটা একটা ছোটখাটো একটা বুদ্ধির বিষয়, চালাকি করা আর কি, জাতির সাথে চালাকি, সরকারের সাথে চালাকি। তার মানে কি শিক্ষার্থীরা এখন যা বলছে নতুন দল গঠনের ব্যাপারে সেটা চালাকি না, নতুন দল গঠন তাদের রাইটস থাকে যে কেউ। আচ্ছা, তারা করতে পারে, কিন্তু ওই সরকারের থেকে এরা থেকে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, তা অবশ্যই
কিছুটা তো তারা ফেভার পাওয়ার সুযোগই থাকবে। এই ফেভার আমরা ফেভারটা কোন জায়গায় গিয়ে ঠেকবে, ফেভার ঠেকবে কোথায় গিয়ে? ফেভার বলতে আমাদের প্রশাসনিক ফেভার জন্য দলীয় সরকার যেভাবে নির্বাচনকে প্রভাবিত করে, উপদেষ্টারা নির্বাচনকে প্রভাবিত করার ভয়ের জায়গাটা ওখানে। দেখুন আমরা চেষ্টা করবে। আমাদের কিন্তু 15.5 বছর আন্দোলন হচ্ছে ভোটের আন্দোলন, যে কোনো দলীয় সরকার অধীনে করা যাবে না। দলীয় সরকারের অধীনতেই। তার মানে কি তুহিন ভাই আপনি বলতে চাচ্ছেন গণঅভ্যুত্থান এখনো শেষ হয়নি? না, গণঅভ্যুত্থান শেষ হবে না কেন? নতুন ক্রাইসিস হবে, সেটা ফেস করতে হবে আমাদেরকে। নতুন সমস্যা আসলে তো ফেস করতেই হবে। দেখুন আমরা ভাইয়ের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই, ভাইয়ের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই, বিষয়টি হলো যে উনি যে বিষয়টি বলেছেন যে আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা বর্তমানে 3 জন দায়িত্বে আছেন তাদের আমাদের প্রতি একটি সদিচ্ছার একটি জায়গা আছে। না তারিকুল ইসলাম, এখানে সম্পর্কের কারণে আলোচনাটা কিন্তু তুহিন ভাই আলোচনাটা কিন্তু স্পষ্ট, সেটি হচ্ছে যে নিরপেক্ষতার জায়গা থেকে যদি কোনো প্রশ্ন থাকে তখন সেই জায়গা থেকে তিনি বা বিএনপি কনসার্ন ডেভেলপ করছে বা কনসার্ন মেক করছে। যারা ইলেকশনকে প্রভাবিত করতে পারবে এমন ধরনের ব্যক্তিত্ব যদি রাজনৈতিক দলের সাথে যদি তারা কানেক্টেড যদি থাকে, জড়িত যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা বলতে, বাট এখন তো কোনো ইলেকশনের কোনো সিজন না। যখন ইলেকশন যখন হবে, উপদেষ্টা পরিষদের কেউ যদি তাদের জায়গা থেকে ইলেকশন যদি করতে চায় তাহলে তারা উপদেষ্টা পরিষদ ছেড়ে এসে তারা দলের মধ্যে জয়েন করবে এবং তারা ইলেকশন করবে, সেটি পরের বিষয়। কিন্তু এখন যে আলাপটি আপনি দিচ্ছেন যে এখন উপদেষ্টা পরিষদের যারা রয়েছে তারা দল গঠনের সাথে তারা যুক্ত, এটি সম্পূর্ণ একটা ভিত্তিহীন একটি কথা। আপনারা বলতে পারেন যে তারা আমাদের সাথে তারা একসাথে আন্দোলন না, তাহলে যদি ভিত্তিহীন হয় আমরা সেটাই বিশ্বাস করতে চাই যে এটি আলোচনাটি ভিত্তিহীন, তাহলে আপনারা সেটা প্রমাণ করে দিতে পারছেন না। কারণ একটা অভিযোগ আছে, তারিকুল ইসলাম আপনার অভিযোগটা শুনেন, সেটা বিএনপির কোনো নেতা বলছে যে এখনই এই শিক্ষার্থীদের পক্ষ থেকে অথবা তাদের হয়ে কেউ যে এলাকায় জনপ্রিয় কোনো নেতা অথবা দল থেকে বহিষ্কৃত কোনো নেতার সাথে যোগাযোগ করছে, আগামী নির্বাচনে তাদেরকে ওখানে নমিনেশন দিবে বা নির্বাচনে প্রতিনিধি ঠিক করবে বা প্রতিনিধি হিসাবে মনোনয়ন দিবে। তাহলে সেই জায়গা থেকে বিএনপি যে ভয়টা পাচ্ছে, তারা তো গণতান্ত্রিক ক্যানভাসকে সামনে রেখে ভয়ের কথা বলছে, সেটা কি জনগণের আমলে নেওয়া উচিত না? দেখুন এটি জনগণের কোনো একটি বিষয় না, রাদার এটা একটা পার্টি কেন্দ্রিক একটি বিষয়। না, এটা বলুন যে এই আলোচনাটি হচ্ছে কিনা, যে কাউকে ফোন দেওয়া হচ্ছে কিনা, যে আগামী নির্বাচনে ভাই আপনাকে নমিনেশন দিব, ইন্টারনাল একটি সমস্যা রয়েছে, অর্থাৎ এটা একটি ইন্টারনাল একটি বিষয়। অর্থাৎ কেউ যদি বিএনপি ছেড়ে যদি নতুন ছাত্রদের নেতৃত্বে, তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলে যদি তারা আসতে আগ্রহী হয়, এটা তো আমাদের বাধা দেওয়ার তো কিছু নেই। আমরা তো বলতেছি যে আমাদের নতুন যে রাজনৈতিক দল আছে ওপেন ফর অল, বাধা দেওয়ার তো কিছুই নাই, কিন্তু ফোন করে সুযোগ সুবিধার কথা বলে কি হবে না হবে এই কথাগুলো যদি বলে আনা হয়, সেই অভিযোগের জায়গাটা এখানে তারা তাদের জায়গা থেকে অভিযোগ দিচ্ছেন। বলুন আচ্ছা একটু শুনি তুহিন ভাইয়ের কথা। নতুন প্রসঙ্গ তুললেন যে তারা আমাদের আপনার নেতারাই বলছে ভাই, আমি তো সেইটাই অভিযোগ। না অভিযোগ তো আছেই। মনে করেন আমাদের দলে তারা তাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদের আদর্শ দিয়ে যদি আমাদের দলের সব নেতাকে নিয়ে চলে যায়, এরপর আমাদের কোনো নেই, কোনো কথা নেই, কোনো আপত্তি। কিন্তু সরকারের সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে নতুন দল গঠন করা এবং আগামী নির্বাচন প্রভাবিত করার ক্ষেত্রে যদি এমন কিছু করা হয়, অবশ্যই আমাদের সমস্ত দল শক্তি তাদের এটা ব্যবহার একটু আপনাদের আপত্তি থাকবে, সকলেই আপত্তি বলছেন। শাহিন চৌধুরী, শাহিন ভাই আসতে চাই, যে আলোচনাটি আমরা কৃষিবিদ তুহিন ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলামের সাথে করছিলাম, কয়েক দফা আলোচনা, নানাভাবে প্রসঙ্গগুলো বোঝার চেষ্টা, সেই জায়গা থেকে এই যে নতুন দল গঠনকে কেন্দ্র করে যে আলোচনাটি হচ্ছে, রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে আলোচনা হচ্ছে, নাগরিক সমাজের মধ্যে যে আলোচনা হচ্ছে, গণমাধ্যমে যে আলোচনা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যেতে পারে বা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ এবং সহ আলোচকদেরও ধন্যবাদ। আলোচনা বেশ জমে উঠেছিল, এটা একটা বিতর্কের পর্যায়ে যাচ্ছিল। তো পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেই কথা বলার আগে ওনাদের আলোচনার সূত্র ধরে আমি একটু একটা কথা বলে নিই। জি, এটা হচ্ছে যে প্রশ্ন উঠছে নতুন রাজনৈতিক দল এবং তারা ক্ষমতায় থেকে আগামী নির্বাচনে প্রভাব ফেলবে, পারবে কি পারবে না, উপদেষ্টা পরিষদের থেকে যদি তারা নতুন দলে যায় তাহলে কি দাঁড়াবে জিনিসটা। এখন একটি কথা তরিকুল ইসলাম সাহেব বলেছেন যে এই যে উপদেষ্টা পরিষদ এখন সংখ্যা কত, সংখ্যা প্রায় 30-এর কাছাকাছি, তাই না, 24 সামথিং, একজন মারা গেছেন। আচ্ছা, এই উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাত্র 3 জন। তারা যদি প্রভাব ফেলতে পারে, অন্য যারা আছে তারা প্রভাব ফেলতে পারবে না? অন্য যারা আছে কিন্তু এই 3 জনের প্রভাব আর অন্যদের প্রভাব না, অন্য যারা এই উপদেষ্টা পরিষদে আছে
তারাও তো বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেয়া তালিকার ভিত্তিতেই তারা এখানে ঢুকেছে। না, এই জায়গায় তো বিএনপির আপত্তি, তারা তো বলছে যে নাই একজন শাহিন আমাদের ভাই, দলের হ্যাঁ। সদস্য না, কোনোদিনও ছিল না, দলের সদস্য ছিল না, না সদস্য কোনোদিনও ছিল না, সেটা ছিল না। কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা আমরা হয়েছে, অন্য কিন্তু সব দলকে জিজ্ঞাসা করা হয়েছে, সংবাদকর্মী কোনোদিনও হিসেবে একজন আমরা তখন একজন জানি বলতে পারবে না কোনো। বিভিন্ন আবার উপদেষ্টাদের রাজনৈতিক মধ্যে দল থেকে- তুহিন ভাই মনে মনে বিএনপি ধারণ করে এরকম আছে তো? আমরা আবারও এটা স্পষ্টভাবে যে কেউ- বলছি এটা থাকতে যে পারে। উপদেষ্টা জি। পরিষদের মধ্যে বিএনপির মতামতের প্রতিফলন ঘটেছে। কিন্তু অর্থাৎ বিএনপিতে বিএনপি যখন এই এখনই তো মতামতের তুহিন ভাই বলছে যে নাই। তখন আমরাও তো বলতে পারি যে ইন্টারিম গভর্নমেন্টের সুবিধা বিএনপিও গ্রহণ করছে, অবশ্যই তারা গ্রহণ করছে। আচ্ছা, আমাকে বলুন। সেক্ষেত্রে জি। হ্যাঁ অবশ্যই গ্রহণ করছে। Interim আচ্ছা, আমরা একটু শুনে আসি, শাহিন ভাইয়ের আলোচনা শুনে আসি। আপনারা যে আমরা এলিগেশন শাহিন ভাইয়ের দিচ্ছেন আলোচনাটা আমাদের শুনে আসি। তিন শাহিন ভাই বলুন। উপদেষ্টার প্রতি, সেই এলিগেশন তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম, আমরা দিতে পারি। আমরা শাহিন চৌধুরীর কথা শুনে মতামতের প্রতিফলন আমরা শাহিন চৌধুরীর কথা আমাদের শুনে আমরা আলোচনা রয়েছে। শুনবো। আমরা তারিকুল ইসলাম, এই জি, সুন্দরভাবে কথা শাহিন বলতে ভাই, পারছি, এটাও ফ্যাসিস্ট পতনের কারণে করতে হচ্ছে, আমি পারিনি আগে। জি, তুহিন ভাই, একমত, তুহিন ভাই, এই আমরা আলোচনাগুলো আমরা আর শুনবো, আমরা একটু নিশ্চয়ই হ্যাঁ, তার আমার মনে আলোচনাটা হয় শুনে যে আসি। বিতর্ক করলে করা যায়, কিন্তু আমি কিছু কথা বলি, তারপরে আপনাদের জি, জবাব please, থাকলে দেবেন। please, এবং আপনারাও যে দুজন কথা বলছেন, আমার মনে হয় একজন বলার পর একজন জবাব দিলে ভালো হয়। এটা জি। তৌহিদ ভাই নিশ্চয়ই এটা ইয়ে করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো সংবাদকর্মী, আমরা তো জানি যখন ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো 3 দিনের মতো তো দেশে কোনো সরকারই ছিল না, এবং যখন গঠিত হলো তখন কিন্তু সকল এবং তুহিন ভাই নিজেও স্বীকার করেছেন যে উপদেষ্টা পরিষদে বিএনপি জামাতের পক্ষ থেকেও তালিকা দেওয়া হয়েছে। আপনি আজকেও কথার মধ্যে বলেছেন। তো এখন যারা আছে, আমরা তো তখন জানি যে বিএনপির পক্ষ থেকেও তালিকা দেওয়া হয়েছে, জামাতের পক্ষে দেওয়া হয়েছে, ইসলামী কিন্তু বিএনপি তো এখন কাউকে খুঁজে পাচ্ছে না। ইসলামী ঐক্যজোট, হেফাজতের এই যে ধর্ম উপদেষ্টা, হেফাজতের কর্মী, উনি হেফাজত ইসলামের কর্মী, তো ওনারা খুঁজে পাচ্ছে না, সেটা ভিন্ন কথা, আমি জানি না সেটা। ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি কে? ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, উনি কে? ওনার পরিচয়টি কি সমাজে? ওনার কি পরিচয়? সাবেক গভর্নর, সাবেক গভর্নর এবং কোন আমলে হয়েছিল? বিএনপি আমলের গভর্নর, এবং গভর্নর যে সরকারের আমলে হয়, সরকারের ঘনিষ্ঠ লোক না হলে হতে পারে। এটা আদিলুর রহমানের পরিচয়টা কি? এটা যাই হোক, কেউ আমি এগুলো নাম পুরো না বিরোধী শাহিন চৌধুরী, করেছে। শাহিন ভাই, শাহিন ভাই, আমার একটা বক্তব্য ইম্পর্টেন্ট হলো- পয়েন্ট যেটা আপনি উল্লেখ করেছেন, আমি এই পয়েন্টের এরা কেউ ছাত্র জীবনে পরবর্তী কোনোদিন তাদের জীবনে তো শেষ প্রান্তে, বয়স সবার 70 উপরে, 75-80 বছর বয়স, এদের জীবনে কোনোদিনও ছাত্র জীবনে ছাত্রদল অথবা পরবর্তী জীবনে বিএনপির সাথে প্রত্যক্ষ পরোক্ষে জড়িত ছিল একটি প্রমাণ দিতে পারবেন? না না, ছাত্র জীবনে ছাত্র দল করার কথা যদি বলেন, না, পরবর্তী ছাত্র জীবনে তো না, ছাত্র জীবনে তো আপনার রাজনৈতিক দলের মির্জা সাথে ফখরুল সরাসরি ইসলামও ছাত্র দল সংশ্লিষ্টতাই করেন একমাত্র রাজনৈতিক পরিচয় বহন করে। পরে তো বিএনপি উনি তো করেছে, পরে তো বিএনপি করেছে। বাম সংগঠন। আমি শুধু ছাত্র জীবন অথবা পরবর্তী জীবনে তাদের হ্যাঁ, কর্মজীবনে, সেটা পেশার করেনি, জীবনে করেনি, কোনোদিন বিএনপির সাথে যুক্ত কিন্তু ছিলেন? তারা এই আইডিওলজি বিলং করে, এটা সবাই জানে। সুতরাং আমি মনে করি না যে ওকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলছেন, যে তাদের যে 3 জন উপদেষ্টা আছে তারা পদত্যাগ করবেন যদি রাজনৈতিক দল গঠন করেন। তো পদত্যাগ করার পরে যদি তারা রাজনৈতিক দলে যান, তাহলে তো আমার মনে হয় যে ভয়ের কিছু নাই, আতঙ্কের কিছু নাই। না, তখন আর ভয়ের কিছু নাই, সেটা তো বিএনপি হলো- বলছে, তখন ভয়ের কিছু নাই। না, তারা ক্ষমতায় থেকে তো তারা ক্যাটাগরিক্যালি বলেছে। গতকাল কিন্তু আমরা একবার নিউজ, ওরা উপদেষ্টা থেকে ঠিক হবে কিনা না ঠিক হবে না, এটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমি একমত। এটা তো আমরাও বলছি। উপদেষ্টা থেকে আমরাও তারা বলছি যে আমাদের- দলে যেতে পারবেন না এবং তারা যাবেনও না। আমরা তো গতকালকেই একটা নিউজ শুনেছিলাম যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন। হ্যাঁ, এরকম একটা নিউজ কিন্তু হয়ে গেছিল। যাই হোক, বিকালের দিকে ওনারা সংসদে দিলেন এবং তথ্য উপদেষ্টা প্রেসের সামনে বললেন যে না, এরকম একটা কথা আমরা আগে বলেছিলাম যে নতুন যে দল হবে, এই দলে যদি আমরা যোগদান করি তাহলে আমরা উপদেষ্টা পরিষদে থাকবো না। তবে সেই সময়টা এখনই আসেনি মানে হলো, যেহেতু মিড অফ ফেব্রুয়ারি এটা ডেডলাইন দেওয়া হয়েছে, বা লাস্ট উইক অফ ফেব্রুয়ারি ডেডলাইন দেওয়া হয়েছে, ফেব্রুয়ারিতে এখন আসেনি, আজকে কেবল 31 জানুয়ারি গেল ফেব্রুয়ারি। তো নিশ্চয়ই এই যখন এই দল গঠিত হবে, গঠিত হওয়ার আগে নিশ্চয়ই তারা পদত্যাগ করবেন, করে তাদের ইয়েটা নিরপেক্ষতা দেখাবেন। আর আপনি যেটা বলছেন যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে, পরিস্থিতি কোন দিকে যেতে পারে, আমার মনে হয় না যে পরিস্থিতি মানে বিএনপির জন্যে বা অন্য কোনো রাজনৈতিক দলের জন্য খুব
প্রতিকূলে যাবে, জামাতের জন্য প্রতিকূল না রাজনৈতিক শাহিন ভাই, আমার প্রশ্নটা হলো এই জায়গা থেকে, এখনো বলছে যে গণতন্ত্রের জন্য লড়াই শেষ হয়নি। তার মানে কি গণতন্ত্রের জন্য যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সংস্কারের যে প্রসঙ্গ, সেই লড়াই কি এখনো শেষ হয়নি? না, সেই লড়াই তো শেষ হয়নি, সেই লড়াই তো কেবল শুরু। কারণ এখনো 2000 মানুষ মারা গেল, এখনো যদি শুরু বলেন। মারা যাওয়ার সাথে সাথেই যে সরকারটা গঠিত হলো, সরকারটা কতগুলো এজেন্ডা নিয়ে গঠিত হলো। এর মধ্যে একটা ছিল সংস্কার, রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের সঙ্গে কতগুলো বিষয় জড়িত। আপনি জানেন যে 15টির মতো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। ইতিমধ্যেই 6টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন মধ্য ফেব্রুয়ারি নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন এবং একটা কনসেনসাসে পৌঁছার পরে সংস্কার কতটুকু গৃহীত হবে না হবে সেটা তখন ঠিক হবে। এখন মেজর যে সংস্কারটা আছে কনস্টিটিউশন, এই সংস্কারে তো আপনি জানেন বোধহয় ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে তো টোটাল সরকার ব্যবস্থাই ভেঙে দেওয়া হয়েছে। এখন আছে 300 আসনের পার্লামেন্ট, সেখানে বলা হয়েছে 400 আসনের পার্লামেন্ট। এখন আছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেখানে বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। 3 বছর আগে বিএনপি দিয়ে রেখেছে, বিএনপি বাস্তবায়ন করে নাই। তখন তো বিএনপি তো ক্ষমতা ছিল না। এখন যেটি শাহিন ভাই, সেটা তো এখন নিষ্পত্তি হতে হবে। আপনারা দিয়ে রাখলে তো তাহলে ভালো, তাহলে আপনারা খুশি হবেন যে আমরা দিয়ে রাখছি, আমাদের প্রস্তাব। এই কথা কিন্তু বিএনপি বলছে, যে বিএনপি যেটি বলছে শাহিন ভাই, যে তাদের 31 দফার মধ্যে সবই আছে, এই সংস্কারের আয়োজনগুলো তবে আছে। কিন্তু এখানে আবার একটি প্রশ্ন, শাহিন ভাই, এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে শুনতে চাই। এটি হলো, অনেকেই বলছেন যে বিএনপি এখন 31 দফায় যে সংস্কারের কথাগুলো বলছে তারা ক্ষমতা আসলে করবে, এটি ক্ষমতা আসলে আসলে করবে কিনা, নাকি পরিস্থিতির কারণে বলছে, এই প্রশ্নটি আছে। কি মনে হয় আপনার কাছে? না, এই প্রশ্নটি আসলে ক্ষমতা আসলে আসলেই করবে কিনা, এই প্রশ্নটি যেমন আপনার কাছে আছে, আমার কাছেও আছে, জাতির কাছেও আছে। কেন আছে? কারণ বিএনপি তো 15 বছর ক্ষমতায় ছিল, অতীতে 10 বছর, তার আগে 4.5 বছর, তারপরে মানে ওই 15 ফেব্রুয়ারি ইলেকশনের কয়েকদিন, 36 দিন ছিল না। তো তাহলে এই ধরনের কোন সংস্কার করেছে না? তাহলে বিগত বিএনপি আর আগামী দিনের বিএনপি সেই এক করে দেখছেন কেন? 53 বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক দল ঘুরে ফিরে আছে, সামরিক শাসন সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক। এখন যেসব সংস্কারের প্রস্তাব এসছে ক্যাটাগরিক্যালি, এই এত সংস্কারের প্রস্তাব তো আগে কখনো আসেনি। ওকে, এখন যে প্রস্তাবগুলো এসছে এরা তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একা এটা করা সম্ভব না। এটাকে প্রধান রাজনৈতিক দল বিএনপিকে লাগবে, জামাতকে লাগবে, সর্বোপরি ঐক্যমত্যে পৌঁছাইতে হবে। আওয়ামী লীগ বাদ দেন, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। কিন্তু প্রশ্ন হলো যে একটা ঐক্যমত্যে পৌঁছাইতে হবে। প্রধান উপদেষ্টা তো ক্যাটাগরিক্যালি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো অল্প সংস্কারের পরে নির্বাচন চান তাহলে এই বছরের মধ্যেই নির্বাচন হতে পারে, উনি ক্যাটাগরিক্যালি বলেছেন। আর যদি মেজর সংস্কার করে নির্বাচন 26 জনের মধ্যে নির্বাচন, 26 মাঝামাঝি মধ্যে শুনতে চাই যে নানা ধরনের অভিযোগ আছে যে 31 দফা নিয়ে যে বিএনপি কথা বলছে, মাঠ পর্যায়ে জনসংযোগ তৈরির চেষ্টা করছে এবং বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে আপনারা আলোচনা করছেন। কিন্তু প্রশ্নের জায়গাটি হলো যে বিএনপি ক্ষমতা আসলে এই 31 দফা যে অনুসরণ করবে, সেটা তো বলবো আমি। জি, সেটি নিশ্চয়তা তো কি বলবো, সময় বলে দেবে নিশ্চয়তা বিষয়টি। জি, দেখেন, আজ থেকে 3 বছর আগে বিএনপি এটা আধুনিক চিন্তাভাবনা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফা দিয়েছি, যেখানে 2 বারের বেশি প্রধানমন্ত্রী না, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট সহ বিভিন্ন আধুনিক জ্ঞান বিজ্ঞান মিশানো একটি প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখেন, এই ফ্যাসিস্ট পতনের পরে জি, এই সরকার যাদেরকে দায়িত্ব দিল, বাংলাদেশে অনেক গুণীজনদেরকে দিয়ে, অনেক বিজ্ঞজনদেরকে দিয়ে একটি কমিটি করলো, তারাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে কমিটির রিপোর্ট জমা দিয়েছে তা বিএনপির 31 দফার কাছাকাছি। তাহলে এটি আপনাদের ধন্যবাদ দিতে হবে যে আজ থেকে 3 বছর আগে যখন বিএনপির হাতে এই ক্ষমতাগুলো ছিল না, প্রতিটি সরকারের প্রতিটি বিষয় আমাদের প্রতিকূলে ছিল, তখন কিন্তু আমরা, প্রশ্নটা হলো বাস্তবায়ন নিয়ে প্রশ্ন। হ্যাঁ, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন আমরা তো আশা করছি যে বাস্তবায়ন করবো। আর বাংলাদেশের প্রেক্ষাপটে 100% বাস্তবায়িত হবে এমন কোনো কথা নেই। অধিকাংশ বিষয়গুলো যদি 31 দফা যদি অধিকাংশ দফা বাস্তবায়ন করা যায়, তা দেশের জন্য মঙ্গল হবে, বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের অতীত বলে যে কোনো একটি দল বিরোধী দলের অবস্থানে থাকলে যা বলে, সরকারে গেলে তা করে না, সরকারে গেলে যা করে বিরোধী দলে গেলে সেটা তা বলে না। জন আকাঙ্ক্ষা কিন্তু এখন তা বলে না। এখন যদি কোনো দল কথা না রাখে, পরবর্তীতে নির্বাচনে সেটা প্রভাব পড়বে, তারা আর ক্ষমতা আসতে পারবে না কিংবা জনপ্রিয়তা হারাবে, সে সংকটটি রয়েছে। তা আমাদেরকে
সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন যে আমরা ক্ষমতায় গেলে এই বিষয়গুলো বাস্তবায়ন করি কি না করি সেটা অপেক্ষা করতে। এই ব্যাপারে তো একবারে নিশ্চিত আমরা তো বলবো যে আমরা বাস্তবায়ন করব, আপনাদের যারা নাকি সেই সময় আবার বিএনপি বলবে যে ক্ষমতা আসলে যে বাস্তবতার কারণে আমরা বাস্তবায়ন করতে পারিনি, বাস্তবতার কারণে বাস্তবায়ন করতে পারিনি। না না, আমরা তো এই যে 31 দফা দেওয়ার আগে তো আমরা সবগুলো বিষয় চিন্তা ভাবনা করেছি যে এটা বাস্তবায়ন করা সম্ভব, থিওরিটিক্যালি সম্ভব। হয়তো বাস্তব কারণে কোনো কারণে 2-1টি দফা বাস্তবায়ন করার কারণে সেটাকে বিএনপি জাতির কাছে পরিষ্কার করবে, জাতির কাছে। হ্যাঁ, বিএনপি জাতির কাছে পরিষ্কার কি কারণে দেওয়া হলো বাস্তবসম্মত নয় জি তুহিন ভাই, বিষয়টি। তুহিন ভাই সঙ্গে তারিকুল ইসলাম আসতে চাই যে দল গঠনের প্রশ্ন, শিক্ষার্থীদের পক্ষ থেকে দল গঠনের প্রশ্নটি আমরা বিভিন্ন সময় এই আলোচনা শুনছি যে এই মাসেই হয়ে যাচ্ছে, সেটি পেছাতে পেছাতে ফেব্রুয়ারি পর্যন্ত আসতে হলো। কারণটা কি? নিজেরা তৈরি হতে পারছেন না নাকি বিভিন্ন ধরনের চাপ আছে? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে জনগণের জায়গা থেকে জনগণের একটি অত্যন্ত আকাঙ্ক্ষার একটি জায়গা হলো যে তরুণরা যেহেতু গত 16 বছরের যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ যে রাজনৈতিক শক্তিগুলোর নেতৃত্বে এই ফ্যাসিবাদের পতন তারা করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে, সেই জায়গা থেকে তরুণদের নেতৃত্বে যেহেতু এই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এই ফ্যাসিস্টের পতন হয়েছে, সেই জায়গা থেকে তরুণরা যেন তাদের জায়গা থেকে স্পিরিটে যে জায়গাটি, সেই জায়গাটি নিয়ে যেন তরুণরা যেন একটা রাজনৈতিক দল গঠন করে। এবং সেই রাজনৈতিক দল যখন আমাদের শুরুতে আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা কিন্তু আসলে চাইনি, কিন্তু আমরা যখন মানুষের কাছে যখন যাওয়া শুরু করলাম তখন জনগণই কিন্তু আপনারা দল করছেন মানুষের চাহিদায়। জনগণ অবশ্যই, মানুষ বর্তমান বাংলাদেশের মানুষ তারা তরুণ নেতৃত্বের তারা বিশ্বাস রাখে, তরুণ নেতৃত্বকে তারা সামনে চায় এবং তারা মনে করে তরুণ নেতৃত্বের মাধ্যমেই তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ তারা দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা আসলে মনে করি যে আমরা শুরুতে জনগণের পালস বোঝার চেষ্টা করেছি যে জনগণ আসলে কি চায়, জনগণ আসলে কেন গত 53 বছরে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে তাদের জন্ম হয়েছে, সেই রাজনৈতিক দলগুলো আসলে কেন তারা চাচ্ছে না, তারা কেন একটি নতুন রাজনৈতিক দল চাচ্ছে, সেই জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষাগুলোকে ভালো করে বুঝতে পারা এবং সেই আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা এমন একটি তারুণ্য ভিত্তিক একটি রাজনৈতিক দল আমরা গঠন করতে পারবো যেই দলের মধ্যে তরুণ এবং প্রবীণ সবার একটি সুন্দর সমন্বয় থাকবে এবং তরুণদের স্পিরিট নিয়ে যে স্বপ্ন আমরা 53 বছরে বাস্তবায়ন করতে পারিনি, সেই স্বপ্ন এই তরুণদের নেতৃত্বের এই রাজনৈতিক দল বাস্তবায়ন করবে। সেটি তো হলে খুবই ভালো কথা, কিন্তু আমরা এটাও আবার শুনছি যে প্রয়োজন হলে নির্বাচনী জোটেও যাবে, তাহলে এটা কি হলো ভাই? দেখুন, এটি সামনের যে সময়গুলো আছে সেটি একটি ভবিষ্যতের জায়গা থেকে এটি অনেকে মনে করেন, বাট আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যে আপকামিং যে পলিটিক্যাল পার্টি আসছে, তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, সেই রাজনৈতিক দল তার জায়গা থেকে সারা বাংলাদেশের তারা আগামী 300 আসনে প্রার্থী দিবে এই ধরনের ম্যান্ডেট নিয়ে, এই ধরনের স্পিরিট নিয়ে, এই ধরনের কর্মক্ষমতা নিয়ে, এই ধরনের সক্ষমতা নিয়ে তারা হাজির হবে এবং আমরা আমাদের জায়গা থেকে মাঠ পর্যায়ে সেটি বৃদ্ধি করার জন্য আমাদের যা যা কিছু করা প্রয়োজন বিভিন্ন এলাকার যে বহিষ্কৃত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ হচ্ছে, এটা কি সত্য? তাহলে 300 আসনে প্রার্থী দিতে গেলে তো ভাই এই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। দর্শক কিছু এই প্রক্রিয়া বহু হয়েছে, রাজনীতি মানে রাজনীতি, এখানে নানা ধরনের গেম থিওরি আছে, নানা ধরনের প্রক্রিয়া হবে, সেই বাস্তবতা নিরীক্ষে আলোচনা করছি। তাহলে তারা যে অভিযোগ করেছে, ধরুন বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে যে অভিযোগগুলো করছে, তারা তো খোঁজ খবর না নিয়ে অভিযোগ করার কথা না। দেখুন, একটা বিষয় বলি, আমরা যখন আমাদের তরুণদের নেতৃত্বের সামনের মাসে যে দলটি হতে যাচ্ছে, সেই দলটিকে নিয়ে সবার আগ্রহের জায়গা রয়েছে এবং আপনি শুনে খুশি হবেন যে অবশ্যই আমাদের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তারা আমাদের সাথে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা যোগাযোগ করছেন, তারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে তারা যোগাযোগ করছেন, এবং তারা চান যে তরুণ নির্ভর এই দলটি সামনের দিকে এগিয়ে যাক এবং তারা তাদের জায়গা থেকে তাদের যে রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারা এই তারুণ্য নির্ভর যে দল আসছে সেই দলের মধ্যে তারা কাজে লাগাতে চান। সেই জায়গা থেকে কেউ যদি আমাদের সাথে কাজ করতে চায় সেটা তো আসলে আমরা বাধা দিতে পারি না এবং আমরা মনে করি যে আসলে তরুণদের শক্তি এবং প্রবীণদের অভিজ্ঞতা এই দুয়ের সমন্বয়ে গঠিত হবে আমাদের সামনের এই রাজনৈতিক দল, তারুণ্য নির্ভর রাজনৈতিক দল, এবং এই দলই আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তারিকুল ইসলাম, এখানে আপনার আলোচনার সূত্র ধরে এই প্রশ্নটি করতেছে এবং আমরাও চাই যে তরুণদের দল অনেক বেশি বিস্তৃত হোক এবং একটা নেতৃত্বের জায়গা আসুক, কিন্তু প্রশ্ন হলো আপনারা দল গঠনের পরে, ঘোষণার পরে তরুণ নেতৃত্ব, আমাদের তো এই ডায়লগটি তো রাজনীতি কিংবা আমাদের উন্নয়ন প্রেক্ষাপটে তো আছে যে প্রবীণের যুক্তি আর নবীনের শক্তি দুইটা সমন্বয় ঘটাতে পারলে ভালো কিছুই হয়, কিন্তু এদেশের রাজনীতিতে
বিএনপির যে তৃণমূল পর্যন্ত তার যে সাংগঠনিক সক্ষমতার প্রশ্ন, যখন দল গঠন আসবে তখন নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বী, ওই জায়গাতেও আর কোনো তো ক্ষমা হবে না, তখন মাঠে টিকতে পারবেন কিনা? দেখুন, আমরা একটি বিষয় বলতে, সেটি হলো যে অবশ্যই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে আমরা মানুষদেরকে রিচ করব, এবং সামনে যে সময়টি আছে সেই সময়টি আমাদের জন্য যথেষ্ট। আমরা মনে করি যে আমরা আমাদের জায়গা থেকে যদি সাংগঠনিক কার্যক্রম যদি আমাদের জায়গা থেকে যদি পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই যে জিনিসটা আসলে বিএনপি সবসময় দাবি করে থাকে বা তার শক্তির জায়গাটি জানান দিয়ে থাকে, যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে তাদের নেতৃত্ব রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে তাদের সাংগঠনিক সক্ষমতা রয়েছে, সেটি কিন্তু আসলে তৈরি হয়েছে, সেটি কিন্তু আসলে কেউ তৈরি করে দিয়ে যায় নাই। অর্থাৎ সেই জিনিসটা আমরাও তৈরি করব। আমরা মনে করি যে আমরা পারবো, এবং তরুণরা পারে, তরুণরা করে দেখিয়েছে, তরুণরা পারে, এই কারণেই তারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব তারা দিয়েছে এবং শেখ হাসিনা পতন ঘটেছে। জি, অসংখ্য ধন্যবাদ শাহিন চৌধুরী। শাহিন ভাই, আসতে চাই যে আসলে নতুন দলে টিকে থাকার লড়াই নিয়ে এখন যে আমরা আলোচনাগুলো শুনছি, কি মনে হয় আপনার কাছে টিকে থাকার লড়াইয়ের অবস্থা বা বাস্তবতা কি দাঁড়াবে? না, টিকে থাকার লড়াইয়ের বাস্তবতা হচ্ছে আসলে এখানে তরিকুল ইসলাম যে কথাটা বলেছেন সেটা সূত্র ধরেই আমি বলি। আমি যদি আমার মূল্যায়ন চান, আমি যদি ধরি যে আগামী নভেম্বরে বা ডিসেম্বরে ইলেকশন হবে, তাহলে সময় আছে 11 মাস। আর নতুন রাজনৈতিক দলটি এখনও ঘোষিত হয়নি, ধরে নিচ্ছি 15ই ফেব্রুয়ারি বা তার পরে কোনো এক সময় গঠিত হবে। এই তাহলে সাথে থাকবে, সামনে থাকবে 10.5 মাস। এই 10.5 মাসে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু কমিটি দিয়েছে, সংগঠন করা এবং শক্তিশালী করা, দলের না, এই আসনে জাতীয় নাগরিক কমিটির এবং নাগরিক প্রার্থী দেওয়া, সেটা আমার মনে হয় যে হয়তো আমাদের তরুণ নেতা বলেছেন তরিকুল ইসলাম, আমি জানি না তাদের কোনো মেরাকল কোনো কিছু আছে কিনা, কিন্তু আমার মনে হয় যে এটা একটি কঠিন কাজ, এটা একটি কঠিন কাজ। এবং একটা তরুণরা নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থানকে সম্ভব করেছে, নতুন দল এটা তো তার থেকেও কি কঠিন? না, গণঅভ্যুত্থানের থেকেও কি কঠিন? না, গণঅভ্যুত্থানের চেয়ে কঠিন না, সেটা আমি বলছি না। গণঅভ্যুত্থান তো মূল ফোকাসটা ছিল কিন্তু রাজধানী কেন্দ্রিক এবং বিভাগীয় শহর কেন্দ্রিক। আর আপনি নির্বাচনে জেতার জন্য শুধু ঢাকার আসন 15টা জিতলে তো হবে না, আর রাজশাহীর 8টা জিতলে তো হবে না, আপনাদের ভুরুঙ্গামারির আসন জিততে হবে, আপনাকে তো সেই মানে তেঁতুলিয়ার আসন জিততে হবে। সেটার জন্য কিন্তু আপনার শক্তি একেবারে মাঠ পর্যায়ে থাকতে হবে, একেবারে তৃণমূল পর্যায়ে থাকতে হবে, একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে থাকতে হবে। তারিকুল ইসলামের কথা শুনে তো আমরা বুঝতে পারছি যে প্রবীণদের একটা অংশ তাদের সাথে আছে, এটা বোঝা যায়, তার কথাই তো সেটা বোঝা যায়। হ্যাঁ, প্রবীণদের অংশ আছে, সেটা তো বোঝা যায়। এবং ইতিপূর্বে আমরা আরও একজন উপদেষ্টারও বক্তব্য শুনেছি যে তাদের যে দলটা হবে সে লিডারশিপে থাকবে তরুণরা, তারপর কিন্তু তাদের একটা অভিভাবক পরিষদ থাকবে, যারা সিনিয়র রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবীদের প্রতিনিধি, তাদের নিয়ে একটা অভিভাবক পরিষদ থাকবে, তারা মূলত এদেরকে গাইড করবে। এই চিন্তাভাবনাটা ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে 300 আসনের প্রার্থী দেওয়া, প্রতিদ্বন্দ্বিতা করা এবং বিএনপির মতো একটি শক্তিশালী দলকে ফেস করা, সেটা আমি মনে করি যেটা একটি কঠিন, সময়টা অল্প হয়ে যাবে, সময়টা অল্প। এটা হয়তো এইবারে তারা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারেন, যেটা আগামী 5 বছর পরে। এবারে প্ল্যাটফর্ম মানে কি, বিরোধী অবস্থানে থাকবে? আমার সেটাই ধারণা, কারণ এখনো পর্যন্ত তো আমরা দৃশ্যমান সেটা দেখছি না যে এখন একটি রাজনৈতিক দল গঠন হবে এবং সেই দলটি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে, এরকম দৃশ্যমান আমরা দেখছি না। ওনারা দেখছেন কিনা আমি জানি না এটা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এখন যদি তারা না, শাহিন ভাই এখানে আলোচনাটা একটু সেরে নেই। সেটি হচ্ছে যে তারা দলের কথা বলছে, আবার এটাও বলছে প্রয়োজনে কোনো জোটের তারা যেতে পারে। তাহলে দল না, এখানে বলা হয়নি, না মানে এখানে বলা হচ্ছে আলোচনা আছে যে কোনো নিউজের প্রেক্ষাপটে আমরা বলছি, সেটা শাহিন ভাই অবগত। সেটা হচ্ছে যখন আবার তারা যে স্পিরিটের কথা বলে নতুন দলটি ঘোষণা করবে, যে এখন যে তারা তারিকুল ইসলাম সহ বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ নতুন দল নিয়ে যে কথা বলছে, যখন জোটভুক্ত হয়ে যাবে তখন সেই স্পিরিট কি থাকবে? না, থাকবে না, সেটা থাকবে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যে তরুণরা যে দলটি করতে যাচ্ছে, তারা এককভাবেই তাদের করা উচিত, এককভাবেই প্রার্থী দেওয়া উচিত, 300 হোক 200 হোক, এককভাবেই করা উচিত, কিন্তু জোটে যাওয়া উচিত না। এই জন্যে যে জোটে যদি আপনি যান, ধরুন তারা জামাতের সঙ্গে জোট করলো, তো জামাতের তো একটা নিজস্ব আদর্শ আছে, তার সঙ্গে তাদের কি মিলবে? ইসলামী শাসন তো মিলে গেলে কি হবে? আমার তো মনে হয় মিলবে না, কারণ
তরুণরা তো কেউ সবাই জামাত করে না, সবাই শিবির করে না, মিলে গেলে নতুন দল। মিলে গেলে নতুন দল হবে। সেই জন্য আমি মনে করি সেটি হলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই বলিনি যে আমরা জোটবদ্ধভাবে সামনে নির্বাচন অংশগ্রহণ করব। রাদার আমরা সব জায়গাতেই আমরা বলছি যে আগামী যে নির্বাচন হবে আমরা প্রত্যেকটি আসনে আমাদের প্রার্থিতা দিব এবং সেটি আমাদের একটি ম্যান্ডেট, এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সেই জায়গা থেকে আমরা অবশ্যই ক্যাপাবল। আমরা স্বপ্ন দেখি যে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সামনে যে নির্বাচন, তারকুল ইসলাম ভাই, সেই ক্যাপাবিলিটি তো মানুষ বাস্তবায়ন পর্যায়ে দেখতে চায়, সেটা আপনারা নিশ্চিত করবেন কিভাবে? আপনি দেখুন, আমাদের ইতিমধ্যে আমাদের প্রায় 350 উপজেলাতে জাতীয় নাগরিক কমিটি কিন্তু গঠন করা হয়ে গিয়েছে, এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু কমিটিগুলো বর্তমান সময়ে গঠিত হচ্ছে। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা কিন্তু ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। আমরা মনে করি যে সামনে জাতীয় নাগরিক কমিটি, সেটা আপনার দলের সাথে আসবে। জাতীয় নাগরিক কমিটি আমরা একটি ফরমেশন দাঁড় করিয়েছি, যে ফরমেশনের মাধ্যমে আমরা একটি প্রি পলিটিক্যাল পার্টি হিসেবে জাতীয় নাগরিক কমিটিকে আমরা মানুষের কাছে নিয়ে গিয়েছি, এবং যখন জাতীয় রাজনীতি আমাদের যখন রাজনৈতিক দল যখন গঠিত হবে তখন সেই ফরমেশন থেকে আমরা আমাদের ধাপে ধাপে আমাদের যেই কমিটিগুলো আছে জেলা, উপজেলা এবং ইউনিয়ন, ওয়ার্ড, সেই প্রত্যেকটি কমিটি আমরা দিয়ে দিব, এবং সেই ফরমেশনের কাজগুলো চলমান। মানে এটা কি দলের সাথে একত্রিত হয়ে অন্তর্ভুক্ত হয়ে যাবে? না, এখন বর্তমানে প্রত্যেকটি জায়গায় যে জাতীয় নাগরিক কমিটি যারা রয়েছেন এবং বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ, যারা ওই রাজনৈতিক দলের যাওয়ার মতো যারা রয়েছেন, তাদের সমন্বয়ে আমরা ওই জায়গাতে আমাদের পলিটিক্যাল পার্টির যে ফরমেশনগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো, এবং সেই ফরমেশনগুলো অলরেডি আমাদের প্রায় 350 উপজেলা কমিটি আমাদের অলরেডি হয়ে গিয়েছে। 350 উপজেলা আমরা পৌঁছে গিয়েছি, এবং আমরা আশা করছি যে সামনে যে সময়টি আছে, অর্থাৎ সামনে যে সময়টি আমরা পাবো সেই সময়টির মধ্যে আমরা ওয়ার্ড পর্যায়ে পৌঁছে যাব, এবং সাংগঠনিক সক্ষমতা শুধুমাত্র বৃদ্ধি নয়, আমরা মনে করি যে এটিকে একটি সাস্টেইনেবল জায়গাতে রাখার জন্য। না, তাহলে প্রশ্নটা হলো, না তারিকুল ইসলাম, যে জাতীয় নাগরিক কমিটি এখন যে বিভিন্ন জায়গায় কমিটিগুলো করছে, সেগুলো কি যখন আপনারা দল ঘোষণা করবেন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে বিভিন্ন জায়গায় যে কমিটি আছে, সেগুলো সব দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে? জাতীয় নাগরিক কমিটিতে যারা বর্তমানে রয়েছেন প্রত্যেকটি জায়গাতে, জেলাতে আমাদের দলের সাথে অন্তর্ভুক্ত হবে। জি অবশ্যই দলের সাথে অন্তর্ভুক্ত হবে। জি, কৃষিবিদ তুহিন ভাই। না, ঠিকই আছে। নতুন দল করলে আমরা স্বাগত জানাবো, এই বিষয়টি ভালো। বাংলাদেশের গণতন্ত্রে নতুন দল হবে, তাদের যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের নীতি আদর্শ দিয়ে বাংলাদেশে এগিয়ে যাবে। কিন্তু এত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখেন আপনারা, যদি কিন্তু নতুন দলকে স্বাগত জানাচ্ছেন, আবার একটা বড় প্রশ্ন, তারা কাজ করুক, তারাই করুক, আর আজকে দল করে কালকেই ক্ষমতা যেতে হবে সেটা এমন কারণ? গণতন্ত্র তো বিরোধী থাকাও ইসের বিষয়, সৌন্দর্যের বিষয় না। আবার সমন্বয়কদের কেউ তুহিন ভাই বলছে যে তাদেরকে আগামী নির্বাচনে নমিনেশন দেওয়ারও প্রস্তাবনা কি কেউ করছে। কাকে? না, সেটা হতে পারে। আমি এখন মূল প্রসঙ্গে আসি। আমাদের বড় নতুন দল হবে, বাংলাদেশের দল বারবার হচ্ছে, কোনো দল সার্ভাইভ করছে, কোনো দল আবার হারিয়ে যাচ্ছে। আমরা দোয়া করি তাদের দল ভালো থাকুক। কিন্তু বিষয়টা হচ্ছে কয়েকটি বিষয় উদ্বেগের বিষয়। দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে বলে ফেললেন যে, দেখলাম, আমি নিজে শুনলাম যে উচ্ছ্বসিত বলছেন যে ছাত্ররা তো নতুন দল করতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসকে তিনি খুব উচ্ছ্বসিত বললো, মনে হয় যে খুব খুশি আর কি। সরকার প্রধান যদি এই নতুন দল করার ব্যাপারে খুশি ভাব দেখায়, তাহলে এটা ঠিক না। একটা 2 নম্বর, যদি এই যে জাতীয় নাগরিক কমিটি তারা সারা দেশে কাজ করছে, আমরা দেখেছি কাজ করেছে, অনেক জায়গাতে কমিটি করেছে, আমাদের তরিকুল ইসলাম বললাম। তা সেক্ষেত্রে তাদেরকে নিয়ে নতুন দল করবে না, তারা সারা বাংলাদেশে নতুন নির্বাচনে, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেবেন, তার নমিনেশন দেবে, এটাও ভালো লক্ষণ। কিন্তু যদি আমরা এমন দেখি যে তারা একটা জোটে চলে গেল, যে জোটের সাথে তাদের আদর্শিক কোনো মিল নেই, তাই বুঝতে হবে তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, তাদের উদ্দেশ্য কিন্তু বিএনপির জোটে আসলে কোনো অসুবিধা নেই। না, বিএনপির জোটে আসলে আমি প্রশ্ন করবো তাদেরকে, প্রশ্ন করবো। হ্যাঁ, আমি তাদের বিষয়টাকেই করবো। আমাদের দল তাদের সাথে জোট করবে কিনা, তারাও আসবে কিনা, সেটা সময়ের ব্যাপার। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যদি হয় যেমন যে দেখেন, বিএনপি আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগের মোটামুটি এখন কর্মকাণ্ড সামনে নেই। বিএনপির মতো বড় দলে প্রতি জায়গাতে বাংলাদেশের 300 সিটে কমপক্ষে 2 জন যোগ্য প্রার্থী আছে, কোথাও 3, 4, 5 জন আছে, ক্যান্ডিডেট আছে। তো দেখা যাবে একজন নমিনেশন পাবে আর 4-5 জন পাবে না, তাদের বিক্ষুব্ধ একটি অংশ থাকবে। তাদের মধ্যে নিয়ে ধরে যদি তারা ক্যান্ডিডেট করে, তাহলে বুঝতে হবে যে উদ্দেশ্য মহৎ না,
উদ্দেশ্য। উদ্দেশ্য তাহলে খারাপ হলো কিভাবে? কেন এখন আমাদের বিএনপি কেউ যদি আপনার নমিনেশন না দেন, সে অন্য দলে যাওয়ার অভিজ্ঞতা আছে না, অতীত অভিজ্ঞতা তো আছে। কেউ যদি মনে করে যে আমি বিএনপিতে আছি, আমি আমার জায়গা থেকে আমার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছি না, সেই জিনিসটা তো তরুণ নির্ভর যে রাজনৈতিক দল আছে সেখানে আমরা করতে পারবো, সেই জায়গা থেকে আমরা অবশ্যই সেখানে বাধা দিতে পারি না। সেই সুযোগটা তো নিবেই, এটা আমাদের কোনো দোষ, সেই সুযোগটা তো কেন নিবেই। আমি কি বলছি, কেন বারবার করে বলছে যে এটা আমাদের দোষ? বিএনপি থেকে কোন নেতাকর্মী যদি আমাদের সাথে যদি আসে, এটা আমাদের দোষ। আসলে মেহমান, আসলে মেহমান, আসলে রাজনৈতিক মেহমান। অবশ্যই যারা মনে করবে যে বিএনপির মধ্যে তাদের কোনো সম্ভাবনা নেই, যারা মনে করবে যে আমাদের নতুন রাজনৈতিক দলে তাদের একটা সম্ভাবনার জায়গা, তারা আসুক, আমাদের তো কোনো বাধা নেই। এবং এটি তো আমাদের আসলে কিভাবে ঢাকা ভাই? আমি কি বলছি, আমি বলছি যে আমাদের 5 জন যোগ্য প্রার্থী আছে, যদি এখন তারা চলে যায় কোনো সমস্যা নেই, আর আমরা নমিনেশন পাওয়ার চেষ্টা করে শেষে পেলো না, তখন গেলে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এখন তার নতুন দলে আমাদের দল থেকে অনেক নেতা না ভাই, সাংগঠনিক তুহিন ভাই ভাই আমার আমি এক লাইনে শুনে আমি আপনার কাছে বলছি তারিক ভাই, সেটি হচ্ছে যে অতীতে নির্বাচনগুলোতে ধরুন বিএনপি থেকে বা আওয়ামী লীগ থেকে যারা নমিনেশন পায়নি, তারা তো অন্য দলে গিয়ে নির্বাচন করেছে, স্বতন্ত্র নির্বাচন করেছে। তাহলে আপনারা যখন নমিনেশন দিতে পারবেন না, তখন এই নতুন দলে গেলে আপনাদের অসুবিধাটা কোথায়? না, আদর্শ এখানে অন্য কোনো অসুবিধা নেই, আদর্শিক বিষয় এটা। বাংলাদেশের সংবিধানে বা গতানুগতিক যে রাজনৈতিক ট্রেডিশন, তাতে এরকম এক দল থেকে এক দলে যাবে, নমিনেশন কিন্তু না, কিন্তু আদর্শিক তারা যে আদর্শ কথা বলছে, নবীন প্রবীণদের কথা বলছে, তাহলে তাদের যদি এত বেশি থাকে, এখন তারা যদি কাউকে জোর করে না নেয়, তাদের দলে যদি কেউ আসে ভাই, সেটা আপনি বাধা দিবেন কিভাবে? এখন নেবে। স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিকে আসলে আমরা কখনোই জোর করতে পারি না। কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে কেউ যদি মনে করে যে আমাদের নতুন রাজনৈতিক দলে তার সম্ভাবনার জায়গা রয়েছে, আমাদের যে আকাঙ্ক্ষার যে জায়গাটি রয়েছে সেটি তার সাথে তারা একমত, তারা আমাদের সাথে কাজ করতে চায়, আমরা তো তাদেরকে বাধা দিতে পারি না। এখানে তারিকুল ইসলাম, এখন বিষয় আছে বাংলাদেশের বাস্তবতা, সেটা হলো যখন কেউ কোনো দলে যেতে চায়, তারা একটা নিশ্চয়তা চায়, ক্ষমতায় যেতে হবে, সংসদ সদস্য হতে হবে। এই জায়গাতে এই ধরনের কন্ডিশনাল কোনো কিছু দিয়ে তো আসলে কাউকে নিয়ে আসা সম্ভব নয়। আবার বাংলাদেশের নির্বাচন রাজনীতিতে টাকা পয়সার একটা বিষয় আছে। আমি একটি বিষয় একটু অ্যাড্রেস করতে হবে, সেটা হলো যে ওই ভাইটাকে বললেন যে সময় আসলে বলে দিবে যে আমরা আমাদের জায়গা থেকে যেটি বলছি সেটি আসলে আমরা বাস্তবায়ন করব কিনা। এই ধরনের একটু না যে সময় বলে দিবে, এটা আপনি বুঝতে পারছেন? জি, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। দেখুন, গত 53 বছরে আপনি একটি রাষ্ট্রের, আপনি যদি লয়ার যদি স্টুডেন্ট হতেন তাহলে দেখবেন যে একটি রাষ্ট্রের মধ্যে 3টা মৌলিক অর্গান থাকে, লিগ্যাল অর্গান থাকে, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং হচ্ছে পার্লামেন্ট। এবং দেখবেন যে গত 53 বছরে আমাদের এই লিগ্যাল অর্গানগুলোকে ইন্ডিপেন্ডেন্ট রাখা হয় নাই, এবং আমাদের যে মূল যে অর্গানের যে জায়গাটি আছে বিচার বিভাগ, আপনি বিশ্বাস করতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে একমাত্র যে দেশের মধ্যে বিচার বিভাগকে এই একটি দিয়ে স্বাধীন হওয়ার 53 বছর পরেও স্বাধীনতা দেয়া হয় না। ভাই শেষ মন্তব্য। ওকে, আসলে ওই বিদ্রোহী প্রার্থী এবং মনোনয়ন নিয়ে যে বিতর্কটা জমে উঠছিল, এখানে আমি একটু সাপ্লিমেন্ট করি। আমি তুহিন ভাইকে আশ্বস্ত করতে চাই যে অতীতে বিএনপি থেকে বহু বড় বড় নেতা বিএনপি ত্যাগ করেছেন। একসময় প্রভাবশালী মহাসচিব ছিলেন কে এম ওবায়দুর রহমান। তিনি যখন মহাসচিব পদ ছেড়ে চলে গেলেন, অনেকেই ভেবেছিল যে অনেক কিছু হবে, কিন্তু তিনি কিন্তু কিছুই করতে পারেনি, আবার বিএনপিতে ফিরে আসছে। এবং এর পরেও বহু মনোনয়ন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী অন্য দলে গিয়ে প্রার্থী হয়েছে, তাতে আমার মনে হয় না যে বিএনপির কোনো ক্ষতি হয়েছে। সুতরাং এটা কোনো বড় বিষয় না। বিষয়টা হলো বিএনপি যদি তার প্রার্থী মনোনয়নের স্বচ্ছতার পরিচয় দেয়, এই বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়ন নিয়ে যথেষ্ট মতামত এবং জনপ্রিয়তা প্রাধান্যতা অসুবিধা দেয়, তাহলে শেষ করতে হবে ভাই। তাহলে আপনি কি তাদের এক লাইনের বেশি শোনা যাবে না, স্বচ্ছতার পরিচয় দিলে অবশ্যই তার ফলাফল ভালো। এক লাইন। হ্যাঁ, আসলে আমরা এই ফ্যাসিস্ট পতনের পর ছাত্রদের কাছে যে প্রত্যাশাগুলো করেছিলাম প্রথম, এখন তারা কিন্তু সেই প্রত্যাশার জায়গায় নেই। তারা বাংলাদেশে অলরেডি অলিখিতভাবে প্রত্যাশার জায়গা নেই। হ্যাঁ, প্রত্যাশার জায়গা নেই মানে কি, নিশ্চয়ই প্রত্যাশার জায়গা নেই, পূরণ করবে এবং দায়িত্বশীল জায়গায় থাকবে। আজকে সময় দেওয়া যাচ্ছে না তিনজন করার জন্য, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটা আজ এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পূর্ণবছর হবে সকাল 7টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।